ওকে, আসসালামু আলাইকুম। আহ আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা হচ্ছে, আমরা তাহলে একটু আরম্ভ করি। অ্যান্ড আজকের ক্লাসে আমরা পড়ব বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের যে শব্দ রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তো আজকে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? শব্দ। ওকে, আচ্ছা, তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং শোনা যাচ্ছে। ওকে ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু জয়েন করে ফেলেন। আচ্ছা, তো আমাদের বাংলা লেকচার কিন্তু প্রায় অনেকটা শেষের দিকে। হ্যাঁ, বাংলা লেকচার অনেকটা হচ্ছে আমাদের শেষের দিকে, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। ভাই, বইটা কোন দিন পাবো? বইটা ইনশাল্লাহ কালকে পাঠাই দিব। কালকে ইনশাল্লাহ বই পাঠাই দিলে আশা করি 2-3 দিনের ভিতরে বই পেয়ে যাওয়ার কথা, আপনাদেরকে কল দিবে। ঠিক আছে, তো আমরা শুরু করব কিনা? ঠিক আছে, এখন পর্যন্ত মনে হয় একজন জয়েন করেছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, একজন হোক, দুইজন হোক, আপনাদের তো কোর্স শেষ করতে হবে। আচ্ছা, আর একটু দেখি আরো কয়েকজন জয়েন করুক। জি, শুরু করেন। ওকে, ওকে, 5 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। ওকে, শামিমা শারিন। আচ্ছা, তো আমরা শুরু করি। তো আসেন, আমরা আজকে বিভিন্ন টাইপের শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শব্দ টপিকের ভিতর আসলে আবেগ ছেড়ে যদি বাস্তবতার কথা বলি, এখানে আপনাকে মিনিমাম 60% শব্দ আপনাকে মুখস্থ করতে হবে। এখন কোনটা কেমনে মুখস্থ করবেন ভাই, ওটা আপনার ব্যাপার, কিন্তু সহজ কথা হচ্ছে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। তো চলেন আমরা একটু দেখি। প্রথমত আমরা গঠনের দিক থেকে শব্দকে 2 ভাগে ভাগ করতে পারি। গঠন, একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা কি শব্দ? সাধিত শব্দ। অর্থ বিবেচনায় আমরা শব্দকে ভাগ করতে পারি। অর্থ বিবেচনায় সেটা আবার 3 ধরনের। একটা হচ্ছে যৌগিক, আর একটা হচ্ছে রূঢ়, আর একটা হচ্ছে যোগরূঢ়। যোগরূঢ়, এই 3 ধরনের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 3 ধরনের আমরা মোটামুটি ভাগ করতে পারি অর্থ বিবেচনা। তাহলে একটা হচ্ছে গঠন, আর একটা হচ্ছে অর্থ। আর উৎস বিবেচনায় শব্দের প্রকারভেদ আছে, যেমন তৎসম। এই তৎসম, এটার আরেকটা নাম হচ্ছে কি? সংস্কৃত। এরপর হচ্ছে কি? অর্ধ তৎসম, যদিও এটা নতুন বোর্ড বইতে এটা দেওয়া ছিল না। এরপর হচ্ছে কি? তদ্ভব। এরপর হচ্ছে দেশি শব্দ। এরপর হচ্ছে বিদেশি শব্দ। বুঝছেন? তো এই হচ্ছে আমাদের মোটামুটি, আমরা যদি শব্দের যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করি, আমরা যদি শব্দ প্রকারভেদ নিয়ে যদি কথাবার্তা বলি, এইটা। তো চলেন আমরা একটু প্রথম, এবার আমি আপনাকে একটু বলি ভাই, এই যে আপনার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই উৎস বিবেচনায় এখানে যতগুলো রয়েছে সবগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, সবগুলা আপনি যত ইউটিউব ফেসবুক থেকে আপনি যতই টেকনিক শিখেন, বাট কোনো টেকনিক দিয়ে এতগুলো শব্দ মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে? তো আপনি চাইলে এইসব টেকনিক ইউটিউবে এগুলো ভরপুর আছে, গল্প দিয়ে, ছন্দ দিয়ে,
এগুলো আপনি যেখান থেকে ইচ্ছে এখান থেকে পড়তে পারেন, বাট বাই যাই পড়েন আপনাকে এটা মুখস্থ করতে হবে। গাইড বইতে দেওয়া আছে, ছন্দরন্দ না পড়ে যদি বেসিক এমনি পড়েন 20 বার 30 বার পড়লে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। দেশি শব্দ 20 বার 30 বার পড়েন এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এখন 2 বার 4 বার পড়লে তো এমনি মুখস্থ হবে না, আপনি তো ভাই মানে এলিয়েন না, আপনি তো মানুষ, তাই না? তো আপনাকে এটা পড়তে হবে। আর বাকি এই দুইটা টাইপ আমি বুঝাই দিব। ওকে, তো চলেন আমরা প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঠন অনুসারে শব্দের প্রকারভেদ। গঠন একটা হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যেই শব্দটাকে আর বিশ্লেষণ করা যায় না, যে শব্দটাকে আর বিশ্লেষণ করা যায় না বা যে শব্দটাকে আর ভাঙা যায় না। যেমন খেয়াল করে দেখেন, যেমন দেখেন লাল, এই লাল শব্দটাকে কিন্তু আর বিশ্লেষণ করা যায় না। আপনি কি লাল শব্দটাকে ভাঙতে পারবেন? না। মৌলিক শব্দ হচ্ছে এমন শব্দ যে শব্দটাকে ভাঙা যায় না, যে শব্দ কোনো মাধ্যম দিয়ে গঠিত হয় না। আমরা জানি সন্ধির মাধ্যমে শব্দ গঠন হয়, সমাসের মাধ্যমে শব্দ গঠন হয়, প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন হয়, উপসর্গের মাধ্যমে শব্দ গঠন হয়, অর্থাৎ যেটা কোনো মাধ্যম ছাড়াই, যেটাকে বিশ্লেষণ করা যায় না, যেটা কোনো মাধ্যম দিয়ে হয় নাই। যেমন লাল, যেমন খেয়াল করে দেখেন গোলাপ, গোলাপ এটাকে কিন্তু আপনি বিশ্লেষণ করতে পারবেন না, তাই না? এখন আপনি বলবেন গো যোগ লাভ, ভাই গো মানে তো গরু, লাভ এই লাভের অর্থ কি? কাজে এটা কিন্তু মৌলিক শব্দ। ঠিক আছে, এরপর হচ্ছেন দেখেন হাত, এটা কিন্তু মৌলিক শব্দ। এরপর হচ্ছে দেখেন মাছ, এটা কিন্তু মৌলিক শব্দ। অর্থাৎ যেগুলোকে বিশ্লেষণ করতে পারবেন না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি যে সাধিত শব্দ। হ্যাঁ, এখন সাধিত শব্দ কি খেয়াল করেন। সাধিত শব্দ হচ্ছে যেটা কোনো একটা মাধ্যম দিয়ে, কোনো একটা প্রসেস দিয়ে সাধিত হয়েছে, সেটা হোক সন্ধির মাধ্যমে, সেটা হোক সমাসের মাধ্যমে, যে কোনো ভাবে। অর্থাৎ আপনাকে যদি সহজ করে বলি, যেগুলো কোনো একটা প্রসেসের মাধ্যমে আসছে। যেমন খেয়াল করে দেখেন প্রহার, এই প্রহার এটা সাধিত শব্দ, কারণ এই যে দেখেন এটাকে বিশ্লেষণ করতে পারতেছেন প্রযোগ হার। আবার দেখেন এটা কিন্তু উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে, তাই না? ধরেন আমি বললাম যে চলন্ত, তাহলে দেখেন এই যে এটা কিন্তু প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, চলচগন্ত, এটাকে বিশ্লেষণ করতে পারতেন, তাই না? এরপর আসেন ধরেন আমি লিখলাম যে চাঁদমুখ, তাহলে দেখেন চাঁদমুখ, এই যে চাঁদমুখ, এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে, তার মানে এটা হচ্ছে সাধিত শব্দ। কি শব্দ বলে? সাধিত শব্দ। এরপর আসেন আমি লিখলাম যে হিমালয়, তাহলে হিম যোগ আলয়, এটা সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। বুঝতে পারতেছেন যে সাধিত শব্দ কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে গঠিত হবে এবং প্রত্যেকটা শব্দকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। আর মৌলিক শব্দ এটা কোনো প্রসেসের মাধ্যমে সাধন হয় না, এটাকে আপনি বিশ্লেষণ করতেও পারবেন না। এবার আমাকে একটু বলেন তো, মৌলিক শব্দ আর সাধিত শব্দের কনসেপ্টটা কি ধরতে পারছেন? বলেন তো প্লিজ, মৌলিক শব্দ আর সাধিত শব্দ এই কনসেপ্টটা কি আপনারা বুঝছেন কিনা? বুঝলে একটু বলেন। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। ওকে ওকে ফাইন, তাহলে হোপফুলি আপনারা ক্লিয়ার। এবার চলেন আমরা অর্থ বিবেচনায় যদি বিশ্লেষণ করি। অর্থ বিবেচনা আমরা জানি 3 ধরনের। নাম্বার 1 একটা হচ্ছে যৌগিক শব্দ, নাম্বার 2 আর একটা হচ্ছে রূঢ় শব্দ, নাম্বার 3 আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কি? অর্থাৎ এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সেম। কি বলছি বলে, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম। যেমন দেখেন গায়ক, এইটার যদি আপনি যদি ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করেন তাহলে কি হবে? গই যোগ অক। এখন দেখেন গই যোগ অক মানে কি? অক মানে হচ্ছে করে বা গায়, গই মানে হচ্ছে গান, মানে যে গান গায়। তাহলে দেখেন এই যে ব্যুৎপত্তিগত অর্থ যা, ব্যবহারিক অর্থ তা, এটা হচ্ছে যৌগিক শব্দ। যেমন দেখেন কর্তব্য, এই যে দেখেন এটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে আমরা জানি কি ক্রি যোগ তব্য। এখন ক্রি যোগ তব্য এটার মানে কি? ক্রি মানে করা, তব্য মানে উচিত, মানে করা উচিত। আবার কর্তব্য মানেও যেটা কি বলেন, যেটা করা উচিত সেটাই। যেমন খেয়াল করে দেখেন মধুর, এখন দেখেন এই যে মধুর, এখন এটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে মধু যোগ র, দেখেন এই মধু যোগ র মানে কি? মিষ্টি, মিষ্টান্ন জাতীয় খাবার। এখন এই মধুর এটা মানে কি? মিষ্টি, একই জিনিস। যেমন খেয়াল করে দেখেন চিকা মারা, এখন এই যে দেখেন চিকা মারা, এটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে চিকা যোগ মারা, তাই না? এখন এই চিকা যোগ মারা এটা মানে কি? চিকা মারা, দেওয়ালে চিকা মারা না, আবার চিকা মারা মানে তা। অর্থাৎ যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম, সেটা হচ্ছে যৌগিক শব্দ। এবার আমাকে একটু বলেন তো, আমি কি আপনাদেরকে যৌগিক শব্দগুলো বুঝাইতে পারছি? বলেন তো, এটা খুব ইজি জিনিস, হোপফুলি আপনারা পারবেন। বুঝছেন? এই যে দেখেন এখানে অনেকগুলো যৌগিক শব্দ দেওয়া আছে, যে গায়ক, কর্তব্য, যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ, মধুর, চিকামারা, মিতালি ইত্যাদি ইত্যাদি। আরো গমন, দাতা, দক্ষতা, করণীয়, ক্রি যোগ অনীয়, মানে ক্রি মানে করা, অনীয় মানে উচিত, অর্থাৎ করা উচিত শেষ।
বুঝছেন? এগুলো হচ্ছে কি যৌগিক শব্দের উদাহরণ। তো এইবার দেখেন এখান থেকে যৌগিক শব্দ মনে রাখার কৌশল। দেখেন এখানে একটা কৌশল দিয়েছি, এখান থেকে চাইলে মনে রাখতে পারবেন, বেসিক বুঝে যেভাবে মনে রাখতে পারেন রাখলেই হলো। যেমন দেখেন মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গিয়ে পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এই যে যেগুলো নিচে ডাক দিলাম এগুলো হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ বলেন? যৌগিক শব্দ। মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। ঠিক আছে? এগুলো সবগুলোকে আপনি বিশ্লেষণ করলেও এই একই অর্থই পাবেন। এবার আমরা একটু দেখি, কিছু প্রশ্ন সলভ করি। কোনটি যৌগিক শব্দের উদাহরণ বলেন তো? এখানে কোনটা যৌগিক শব্দের উদাহরণ? বাসি, নিন্দুক, পাঞ্জাবি, এরপর হচ্ছে কি জলধি। তাহলে বলেন তো কোনটা 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 হবে বলেন? উত্তর হচ্ছে নিন্দুক। এটাকে বিশ্লেষণ, বাকিগুলোকে বিশ্লেষণ করলে এক হবে না। জলধি, জলধি হবে না। এটা পুরো ক্লাসটা করলে আপনি আরো ভালো বুঝবেন কেন হবে না, একটু পরে আমি এটা আলোচনা করব। কোনটি যৌগিক শব্দের উদাহরণ? হস্তি, গায়ক, তৈল, আলো। বলেন তো কোনটা যৌগিক শব্দের উদাহরণ হতে পারে? কোনটা যৌগিক শব্দের উদাহরণ হতে পারে বলেন তো? আচ্ছা তাহলে দেখেন এটা যৌগিক শব্দের উদাহরণ কি হবে বলেন? যৌগিক শব্দের উদাহরণ হবে খ, অর্থাৎ গায়ক। আচ্ছা এরপর আসেন কোনটি যৌগিক শব্দ? সন্দেশ, রাজপুত, পাঠক, হস্তি। বলেন কোনটা হবে এখানে যৌগিক শব্দের উদাহরণ? কোনটা হবে? ওকে তাহলে কি হবে বলেন তো? পাঠক। ওকে। মধুর কোন শব্দটি কোন ধরনের শব্দ? মধুর। এখন বলেন মধুর এটা কোন ধরনের শব্দ হবে? মধুর কি ধরনের শব্দ হবে? মধুর কি হবে বলেন? তাহলে কি হবে বলেন তো? যৌগিক। হ্যাঁ ভেরি গুড। কোনটি যৌগিক শব্দের উদাহরণ? বাসি, পাঞ্জাবি, পঙ্কজ, এরপর হচ্ছে বাবুয়ানা। উত্তর করেন কোনটি যৌগিক শব্দের উদাহরণ? কোনটা যৌগিক শব্দের উদাহরণ? বাসি, পাঞ্জাবি, পঙ্কজ, বাবুয়ানা। বাসি, পাঞ্জাবি, পঙ্কজ, বাবুয়ানা। ওকে তাহলে এটা পারবেন, এটা হচ্ছে কি বাবুয়ানা। ওকে তাহলে এবার বলেন তো যৌগিক শব্দ কি ক্লিয়ার আপনাদের? বলেন যৌগিক শব্দ কি ক্লিয়ার? আমি কি আপনাদেরকে যৌগিক শব্দ বুঝাইতে পারছি? আচ্ছা তো যদি যৌগিক শব্দ বুঝেন তাহলে এইবার আসেন আমরা একটু বুঝি রূঢ় বা রূঢ়ি শব্দ। এটাকে একই জিনিস, রূঢ় বা রূঢ়ি শব্দ। তো এই দুই ধরনের শব্দ নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে হচ্ছে কি করব, আলোচনা করব। রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আচ্ছা একটু খেয়াল করেন, এখন যৌগিক শব্দ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক ছিল। এই রূঢ় বা রূঢ়ি শব্দ যৌগিক শব্দ বা ব্যুৎপত্তি মানে আপনার ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যবহারিক অর্থ আলাদা। কি হবে বলেন? অর্থাৎ দুইটা অর্থ আলাদা হবে, ওখানে এক ছিল এখানে আলাদা হবে। যেমন দেখেন হস্তি। আচ্ছা হস্তি এটার ব্যবহারিক অর্থ কি বলেন? হস্তি শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে হাতি, তাই না? এখন দেখেন হস্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি খেয়াল করেন, হস্ত যোগ ইন। এখন দেখেন তো এই হস্ত, হস্ত মানে কি হাত, তাই না? ইন মানে কি আছে। এখন ব্যুৎপত্তিগত অর্থ বলতেছে যার হাত আছে সেই হস্তি। তাহলে আমারও তো হাত আছে, এখন আমি কি হস্তি না? তাহলে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, খুব ভালো করে খেয়াল করেন। ব্যুৎপত্তিগত অর্থ এবং কি ব্যবহারিক অর্থ আলাদা, এই জন্য এটা হচ্ছে কি আমাদের কি শব্দ? রূঢ় শব্দ। ওকে আচ্ছা যেমন খেয়াল করে দেখেন আরেকটা শব্দ গবেষণা, গবেষণা। তাহলে এটাকে বিশ্লেষণ করলে কি পাবো? গো যোগ এসো না, কি গো যোগ এসো না। এখন গবেষণা মানে কি? গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি বলেন? অনুসন্ধান। আমরা বলি সে গবেষণা করছে, তার মানে কি সে অনুসন্ধান করছে। এখন দেখেন ব্যবহারিক অর্থ কিন্তু আলাদা। ব্যুৎপত্তিগত অর্থ কি বলো? গ মানে কি গরু, গ মানে গরু, গো মানে কি গরু, ওষণ মানে খোঁজা। এখন ব্যবহারিক ব্যুৎপত্তিগত অর্থ বলতেছে গরু খোঁজা মানে কি? গরু খোঁজা মানে হচ্ছে গবেষণা। তাহলে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কি বলেন? আলাদা, তাই না? যেমন খেয়াল করে দেখেন বাঁশি। এখন বাঁশি বলতে ব্যবহারিক অর্থ কি বলেন? বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, তাই না? এখন ব্যুৎপত্তিগত অর্থ আমরা যদি খেয়াল করে দেখি, বাঁশ যোগ ই, ই প্রত্যয় যুক্ত হয় যখন কোনো জিনিস থেকে জন্ম হয়। এখন বাঁশ যোগ ই এটার মানে হচ্ছে বাঁশ থেকে জন্ম। এখন বাঁশ থেকে তো কত জিনিস জন্ম হয়, বাঁশ থেকে
খাট হয়, বাঁশের খাট দেখছেন কিনা? বাঁশ থেকে কত জিনিস হয় ভাই, বাঁশ থেকে তো অনেক জিনিস হয়, কিন্তু তাই বলে কি সবকিছু কি বাঁশি বলে? না, বলে না। তাহলে এই যে দেখেন, যখন দেখবেন যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, যেমন দেখেন প্রবীণ, এগুলো বুঝে বুঝে পড়েন, মানে এগুলো আপনারা ছন্দ টেকনিক দিয়ে না বলে বুঝে বুঝে পড়েন। এখন প্রবীণ মানে কি? প্রবীণ মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ ব্যক্তি, ব্যবহারিক অর্থ। এখন ব্যুৎপত্তিগত অর্থ যদি খেয়াল করে দেখেন, প্রযোগবিন, প্র মানে কি? উত্তম, প্রকৃষ্ট, বিন মানে হচ্ছে বিনা, অর্থাৎ যে প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারে তাকে প্রবীণ বলে। এখন আমি যদি ভালো করে বিনা বাজাই, খুব প্রকৃষ্ট, খুব ভালো করে বিনা বাজাই, আমাকে কি প্রবীণ বলা যাবে? না। তাহলে দেখেন তো ব্যুৎপত্তিগত অর্থ এবং খেয়াল করে দেখেন ব্যবহারিক অর্থ আলাদা। যেমন দেখেন সন্দেশ, সন্দেশ মানে একটা অর্থ হচ্ছে, সন্দেশ মানে কি? মিষ্টান্ন জাতীয় খাবার। আবার একই সন্দেশ শব্দের অর্থ হচ্ছে খবর। সন্দেশ মানে কি বলেন? একই শব্দের অর্থ, সন্দেশ মানে হচ্ছে খবর। তাহলে এটা হচ্ছে কি? রূঢ় শব্দের কনসেপ্ট। ওকে, তাহলে আমার মনে হয় যে রূঢ় শব্দটা আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে কিছু রূঢ় শব্দের উদাহরণ দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করেন। যেমন তৈলে ভাজা সন্দেশ খেয়ে, খেয়াল করেন, তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। এই যে এখানে যেগুলো ডাক দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের রূঢ় শব্দ। যেমন পাঞ্জাবি, পাঞ্জাবি মানে হচ্ছে এটা একটা ড্রেস। আবার পাঞ্জাব যোগ ই, আপনাদেরকে বলছি ই মানে হচ্ছে জন্ম। পাঞ্জাবে যাদের, পাঞ্জাব প্রদেশে যাদের জন্ম তাদেরকেও কিন্তু পাঞ্জাবি বলা হয়। তাহলে এইগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে রূঢ় শব্দ, গুরুত্বপূর্ণ যে রূঢ় শব্দ। আমাকে একটু বলেন তো রূঢ় শব্দটা কি বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ যে রূঢ় শব্দ সেগুলোর কনসেপ্ট হোপফুলি আপনাদের কাছে ক্লিয়ার। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি কিছু টাইপের আমরা প্রশ্ন দেখি যে আসলে আমাদের রূঢ় শব্দ থেকে কি টাইপের প্রশ্ন আসে। তো এখানে দেখেন একটা প্রশ্নটা হচ্ছে যে কোনটি রূঢ়ি শব্দ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। বলেন তো রূঢ়ি বা রূঢ় শব্দ কোনটা হতে পারে? বলেন রূঢ়ি বা রূঢ় শব্দ কোনটা হতে পারে? কোনটা হবে? আচ্ছা, তো এটার উত্তর পারবেন গবেষণা। এবার আসেন এটা সলভ করেন, রূঢ় বা রূঢ়ি শব্দ কোনটা? আচ্ছা, তাহলে এটার উত্তর পারবেন। এটা কি বলেন? প্রবীণ, এটা বারবার বলেছি। এবার দেখেন নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? বলেন তো নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? বলেন। হরিণ, জলদ, কি হবে বলেন? এটা পারবেন, এটা কি? হরিণ। আচ্ছা, বাকি আছে একটা। বাকি আছে কয়টা বলেন? একটা। হ্যাঁ, বাকি আছে একটা, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। কি শব্দ বলেন? যোগরূঢ় শব্দ। আচ্ছা, যোগরূঢ় শব্দ হচ্ছে এটা রূঢ় শব্দের মতো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, কিন্তু এটা সবসময় সমাস সাধিত হবে। মানে সমাসের মাধ্যমে যেগুলো গঠিত হয় এগুলো সবগুলো যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত, এটা সমাস সাধিত শব্দ, তাই না? রাজপুত বা রাজপুত্র সমাস সাধিত শব্দ। হ্যাঁ, রাজপুত। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে আপনার ইয়া বলতে পারি, জলদ বলতে পারি। জলদ সমাস সাধিত, এগুলো উপপদ তৎপুরুষ সমাস। জলধি হতে পারে, তাই না? কথা কি বুঝতে পারতেছেন? মহাযাত্রা, মহা যে যাত্রা, সমাস সাধিত শব্দ। এরপর দেখেন তুরঙ্গম, তো এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। আমি মনে হয় বুঝাইতে পারছি। পঙ্কজ, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যে, তাকে আমরা কি বলি? তাকে বলে পঙ্কজ। তো পরীক্ষাতে ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে, এই কয়টাই আসে। এগুলো হচ্ছে যোগ, মানে এগুলো সমাস সাধিত শব্দ। কথা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন একটু খেয়াল করে দেখেন,
যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটা বলেন তো? কোনটা যোগরূঢ় শব্দের উদাহরণ বলেন? এটা একটু সলভ করেন তো, দেখেন পারেন কিনা। তাহলে কি হবে বলতো? উত্তর হচ্ছে রাজপুত। হ্যাঁ, কই? হ্যাঁ, ওকে। এরপর আসেন কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ বলেন তো, এটা পারেন কিনা। ওই যে কটা বলছি, ঘুরে ফিরে আমাদের পরীক্ষাতে কিন্তু এই কটাই পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, ওকে। তো কি হবে বলেন তো? পঙ্কজ। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে যে যোগরূঢ় শব্দের উদাহরণ, এটা পারবেন, এটা রিপিট প্রশ্ন। জলদি কোন ধরনের শব্দ? কোন ধরনের শব্দ? তাহলে এটাও পারবেন যে জলদি এটা কোন ধরনের শব্দ বলেন তো? এটা পারবেন না? জলদি কোন ধরনের শব্দ বলেন? এটাও কি যোগরূঢ় শব্দ? এটা কি বলেন? যোগরূঢ় শব্দ। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এইবার বলেন এটা ক্লিয়ার কিনা। বাকি ওই যে যেগুলো রয়েছে এগুলো আপনারা গাইড বই যে যেটা পড়েন সেখান থেকে সে হচ্ছে এটা পড়ে নেবে। এই যে তৎসম উৎসগতভাবে শব্দের যে প্রকার, এটা আপনারা মুখস্থ করবেন, অথবা যেখান থেকে পারেন সেটা পড়ে নেবেন, বাট পড়বেন। এই বিদেশি শব্দের ভিতরে আবার কিন্তু প্রকার আছে, হিন্দি শব্দ, উর্দু শব্দ, হ্যাঁ, চীনা শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ। তো অবশ্যই এই বিদেশি শব্দগুলো স্পেশালি, আবার বলছি, বিদেশি শব্দগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো পড়ে রাখবেন ভালো করে। ওকে, এখানে আর তেমন বলার কিছু নাই। পড়লে পরীক্ষা আসলে পারবেন, আর না পড়লে পারবেন না। এগুলো মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এবার চলুন আমাদের আজকের ক্লাসে ছোট ছোট কয়েকজন সাহিত্যিক রয়েছে। এই ছোট ছোট সাহিত্যিকের ভিতরে একজন বড় সাহিত্যিক আছে, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, আপনাদেরকে কি আগে কি বঙ্কিমচন্দ্র পড়ানো হয়েছে বলেন তো? বঙ্কিমচন্দ্র কি আপনাদেরকে আগে পড়ানো হয়েছে? বঙ্কিমচন্দ্র কি পড়ানো হয়েছে? ভাইয়া গুরুত্বপূর্ণ গুলো বলবেন উৎস থেকে বলছি না, সবই গুরুত্বপূর্ণ, বাট উৎস থেকে ওই যে বিদেশি শব্দ যেগুলো, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে কি বঙ্কিমচন্দ্র পড়ানো হয়েছে? যারা একটু রেগুলার ক্লাস করেন একটু বলেন। ওকে, না, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, চলেন আমরা একটু বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা করি। তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন, এখানে দেওয়া আছে 26 জুন 1838, আর পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন হুগলিতে। তার বাবা ছিলেন যাদবচন্দ্র এবং তার ভাই হচ্ছেন প্রখ্যাত ভ্রমণ কাহিনীর রচয়িতা সঞ্জীব চট্টোপাধ্যায়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন সাহিত্যিকের ভাই একজন সাহিত্যিক ছিলেন? উত্তর হচ্ছে বঙ্কিম, তার ভাই সঞ্জীব চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপর হচ্ছে রাজলক্ষ্মী দেবী, তার ওয়াইফ ছিলেন। এরপর আমরা দেখি যে তার শিক্ষা জীবন, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এরপর আমরা দেখি তার উপন্যাসগুলো মনে রাখার কৌশল। উপন্যাসগুলো মনে রাখবেন যে এইভাবে, হ্যাঁ। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এই যে এখান থেকে মনে রাখতে পারেন। এই যে দেখেন রা মানে কি? রাজসিংহ, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। এরপর দেখেন সী মানে কি? সীতারাম, এটা তার সর্বশেষ উপন্যাস। আন মানে কি? আনন্দমঠ, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। ক মানে কি? কপালকুণ্ডলা, এটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এটা বাংলা সাহিত্যের কি? প্রথম রোমান্টিক উপন্যাস। কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে সর্বপ্রথম আমরা রোমান্স দেখতে পাই, যেখানে চরিত্র ছিল নবকুমার। এই নবকুমার সে একবার সাগর সঙ্গমে যায়, সমুদ্র দেখতে যায়। তো সে তার যাদের সাথে গিয়েছে, সে একবার তারা তাকে রেখে চলে এসেছে। অর্থাৎ নবকুমার সে রান্না করার জন্য কাঠ সংগ্রহ করতে গেছে, তার ফিরতে একটু দেরি হয়েছে দেখে তার সঙ্গী যারা রয়েছে তারা তাকে রেখে চলে গেছে। তখন সেখানে তার সাথে একজন কাপালিকের সাথে দেখা হয়। কার সাথে? কাপালিকের সাথে দেখা হয়। এই কাপালিক সে হচ্ছে মানুষ ধরে ধরে মানুষদেরকে দেবীর নামে বলি দিত, বলি মানে হত্যা করত। তখন তার শক্তি সামর্থ্য বেড়ে যেত, ঠিক আছে? তার কেউ তো শক্তি সামর্থ্য বেড়ে যেত। আচ্ছা, ক্লাস কি চলতেছে? আচ্ছা, ঠিক আছে, চলতেছে, আটকে গেল আমার এখানে। তো তার শক্তি সামর্থ্য বেড়ে যেত। তখন এই নবকুমার সে এই সমুদ্রের তীরে আলো দেখতে পেয়ে কাপালিকের কাছে গেল, এবং ঘটনাক্রমে কাপালিক তাকে ধরলো, কাপালিক তাকে খেতে দিয়েছে, ঘুমাতে দিয়েছে, এবং সে বুঝতে পারলো যে কাপালিক আসলে সুবিধার মানুষ নয়। তখন নবকুমারের সাথে সেই বনে দেখা হয় যে কপালকুণ্ডলা নামে এক নারী, কপালকুণ্ডলা।
এবং এই কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত যে একটা উক্তি, পথিক তুমি পথ হারাইয়াছ। তো নবকুমারকে যখন কপালকুণ্ডলা প্রথম দেখে তখন বুঝতে পারে এই ঘন জঙ্গলে সে পথ হারিয়ে এখানে চলে আসছে, তখন বলে পথিক তুমি পথ হারাইয়াছ। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, এরপর হচ্ছে বিষবৃক্ষ, এটা একটা সামাজিক উপন্যাস। এরপর হচ্ছে রাধারানী, এরপর হচ্ছে ইন্দিরা, এগুলো তার বিখ্যাত যে উপন্যাস রয়েছে। ওকে, এগুলো হচ্ছে কি লেখকের বিখ্যাত উপন্যাস। আচ্ছা, এরপর দেখেন এই যে আগের স্লটে আমরা কতটুকু পর্যন্ত শিখছে যে হ্যাঁ এই রাশিয়ান কবি রাই, এখান দিয়ে আমরা মনে রাখতে পারি এই যে রাশিয়ান কবি রাই। এরপর দেখেন এই যে কদম দেবীর চন্দ্রযোগ, এখান থেকে আমরা একটু দেখি এই যে ক মানে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এরপর দ মানে কি দুর্গেশ নন্দিনী, এরপর হচ্ছে মৃ মানে কি মৃণালিনী, এরপর হচ্ছে দেবী মানে কি দেবী চৌধুরানী, র মানে কি রজনী, চন্দ্র মানে কি চন্দ্রশেখর, যোগ মানে কি যোগলাঙ্গরীয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বিশেষভাবে যদি বলি, একদম বিশেষভাবে যদি বলি যে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে রাজসিংহ সবই গুরুত্বপূর্ণ, সীতারাম, ঠিক আছে, আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, ঠিক আছে, এই কয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, এরপর হচ্ছে দেবী চৌধুরানী, এই কয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। নন্দিনী মানে হচ্ছে মেয়ে, দুর্গ প্রধান, দুর্গেশ নন্দিনী মানে হচ্ছে দুর্গ প্রধানের মেয়ে, দুর্গ প্রধানের কন্যা, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এরপর কপালকুণ্ডলা, এটা সম্পর্কে তো আমরা বলেছি যে কপালকুণ্ডলা এটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, ঠিক আছে। কপালকুণ্ডলা সম্পর্কে আমরা মোটামুটি বলেছি। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, সেটা হচ্ছে বিষবৃক্ষ। তো বিষবৃক্ষ উপন্যাসের আপনাদেরকে এখানে থিমটা লিখে দেওয়া আছে। বিষবৃক্ষ উপন্যাসের মূল চরিত্র ছিল নগেন্দ্র ও সূর্যমুখী, তারা স্বামী স্ত্রী, তারা ভালোই সুখে দিন কাটতেছিল। তো ঘটনাক্রমে নগেন্দ্র একবার গ্রামে যায় এবং সেই গ্রামে একটা নারী, তার নাম হচ্ছে কুন্দনন্দিনী। এই কুন্দনন্দিনীর সাথে তার সাথে দেখা হয় এবং কুন্দনন্দিনী তার পরিবার সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেলেছে। তো কুন্দনন্দিনীর সাথে যখন নগেন্দ্র যখন দেখলো কুন্দনন্দিনী খুবই অসহায়, তখন কুন্দনন্দিনীকে তার ঘরে নিয়ে আসলো। তার স্ত্রী সূর্যমুখী কুন্দনন্দিনীকে খুব হাসি মুখে বরণ করে নিল। কিন্তু কুন্দনন্দিনী যখনই এই সূর্যমুখীর ঘরে উঠলো, তখনই এই মনে যে বিষের একটা গাছ রোপণ করা হলো। নগেন্দ্র আস্তে 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 কুন্দনন্দিনীর প্রতি ঝুঁকে পড়ে। সে বুঝতে পারে যে আসলে তার এটা উচিত হচ্ছে না, একটা পরনারীর দিকে, কুন্দনন্দিনীর দিকে তার নজর পড়ে এবং কুন্দনন্দিনীকে সে তার নিজের মতো করে পেতে চায়। এটা আবার তার স্ত্রী সূর্যমুখী খুব ভালো করে বুঝে। এখানে আরেকটা ঘটনা রয়েছে, নগেন্দ্র এবং সূর্যমুখী যখন কুন্দনন্দিনীকে উঠে আনে, তখন কুন্দনন্দিনীকে তারা তাদের এক পরিচিত লোকের সাথে বিয়ে দেয়, ভাইয়ের সাথে। কিন্তু তারও আবার সেই যার সাথে বিয়ে দেয় তারও আবার মৃত্যু হয়। তখন কুন্দনন্দিনী আবার এই নগেন্দ্র আর সূর্যমুখীর কাছে উঠে। তখন নগেন্দ্র তার দিকে যখন দৃষ্টি দেয় এবং সূর্যমুখী বুঝতে পারে, এবং বুঝতে পেরে সে কুন্দনন্দিনীর কাছে কি করে, কুন্দনন্দিনীর সাথে নগেন্দ্র বিয়ে পড়াই দেয়। যদিও নগেন্দ্র বিয়ে করতে চায়নি, সে তার নিজেকে সংযত করে রাখতে চেয়েছে, কিন্তু আসলে পারে নাই। তার স্ত্রী তাকে বিয়ে দিয়ে সে চলে গেছে, মানে সূর্যমুখী চলে গেছে। সূর্যমুখী যখন চলে গেছে, তখন নগেন্দ্রের ভেতরে যে পীড়া শুরু হয়েছে, মনে হচ্ছে তার ভালোবাসার মানুষ তার কাছ থেকে চলে গেছে। এবং সূর্যমুখী সেখানে চলে গিয়ে একটা আশ্রমে আশ্রয় নিয়েছে। সে আশ্রমে আশ্রয় নিয়েছে। এবার নগেন্দ্র আর কুন্দনন্দিনীকে ভালো লাগে না, জগৎ সংসার তার কাছে ভালো লাগে না। তার মনে হচ্ছে তার আসল ভালোবাসার মানুষ হচ্ছে সূর্যমুখী। তখন সূর্যমুখী যে আশ্রমে গিয়েছে, পরদিন সে বের হয়ে যায় এবং দেখে যে সেই আশ্রম পুরে সূর্যমুখী সেখানে মারা গিয়েছে। তো ঘটনা আসলে এরকম অনেক ঘটনা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়াদি। এবার আমরা একটু দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ সমূহ রয়েছে, প্রবন্ধ সমূহের ভিতরে আমরা দেখতে পাই সাধক লোকের বিবির শ্রী, সাধক লোকের বিবির শ্রী। ওকে, তো সা মানে কি সাম্য, দ মানে কি ধর্মতত্ত্ব অনুশীলন, ক মানে কি কৃষ্ণচরিত, লোক মানে হচ্ছে লোক রহস্য, বি মানে হচ্ছে বিবিধ সমালোচনা, বি মানে হচ্ছে বিজ্ঞান রহস্য, শ্রী মানে হচ্ছে, এটা লাগবে না। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি। এখানে মোটামুটি কৃষ্ণ চরিত্র, লোক রহস্য, বিবিধ সমালোচনা, বিজ্ঞান রহস্য, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। সাম্য যেটা, এটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, এরপর আসেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এই যে এখানে বঙ্কিমচন্দ্রের কিছু উক্তি দেওয়া আছে। পথিক তুমি অদম, তাই বলি আমি উত্তম হইব না। কপালকুণ্ডলা, অর্থাৎ তুমি খারাপ, তাই বলি কি আমি ভালো হইব না। পথিক তুমি পথ হারাইছ, প্রদীপ নিভিয়া গেল। হ্যাঁ, আমি অবিশ্বাসী নহে। তারপর হচ্ছে বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরেলে। তো এইগুলো মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকাতে সম্পাদনা করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, বঙ্গদর্শন পত্রিকাতে সম্পাদনা করতেন। ওকে,
আচ্ছা আমরা একটু দেখি, খেয়াল করি। এখানে বঙ্গদর্শন পত্রিকাতে সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র। 40তম বিশেষ প্রশ্ন আসছে, আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস বলেন, প্রথম রোমান্টিক উপন্যাস বলেন, দুটোরই হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? আচ্ছা, বাংলার স্কট বলা হয় কাকে? এই যে বাংলার স্কট, বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো খুব কমন প্রশ্ন, আপনারা পারবেন। বঙ্কিমচন্দ্র পেশা জীবন শুরু করেন, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি পেশা জীবন শুরু করেন। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি পেশা জীবন কি করেন? শুরু করেন। এগুলো তার থেকে বেসিক প্রশ্ন। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাস কোনটি বলেন তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটা বলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? প্রথম উপন্যাসের নাম কি আমরা জানি? প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। ওকে, আচ্ছা বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটা বলেন? আলালের গড় দুলাল। আলালের গড় দুলাল হবে না। যদি বলতো বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস সার্থক, হয় নাই। সার্থক হচ্ছে দুর্গেশ নন্দিনী। সার্থক কি? দুর্গেশ নন্দিনী। আর আলালের গড় দুলাল বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, কিন্তু সার্থক উপন্যাস না। ওকে, দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? এই যে দেখেন পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে কি হবে বলেন তো? দুর্গ প্রধানের কন্যা, দুর্গ প্রধানের কন্যা। ওকে, এইটা। ওকে, আচ্ছা এরপর আসেন, কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস? তাহলে বলেন তো এটার উত্তর কি করবে? কোনটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি উপন্যাস বলেন? রোমান্টিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের রোমান্টিক উপন্যাস কোনটা? রোমান্টিক উপন্যাস কোনটা বলেন? রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। ওকে, 31তম বিশেষ আনন্দমঠ উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঐতিহাসিক উপন্যাস কোনটা? এটা আপনাদেরকে ক্লাসে বলেছি, রাজসিংহ। রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। আচ্ছা ফাইন। তো বঙ্কিম আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ। বাকি যে দুজন রয়েছে, বিহারীলাল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের থেকে খুব একটা পরীক্ষাতে প্রশ্ন আসে না, তবে মাঝে মধ্যে বিসিএস এখান থেকে প্রশ্ন চলে আসে। হ্যাঁ, এরকমই দুজন সাহিত্যিক, তাদের সাহিত্যকর্ম খুবই কম। আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিলে আমি জানি যে আপনারা পারবেন। স্পেশালি বিহারীলাল, তার সাহিত্যকর্ম খুবই কম। আমরা যদি একটু দেখি তার পরিচয়, যদি দেখি যে তিনি, তাকে বাংলার শেলি বলা হয়, এটা এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার উপাধি হচ্ছে ভোরের পাখি। ভোরের পাখি, তাহলে তার উপাধি ভোরের পাখি এবং তাকে বাংলার শেলি বলা হয়। ওকে, এবং তাকে ভোরের পাখি উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি উপাধি দেন। আচ্ছা এরপর আসেন, আমরা তার কাব্যগ্রন্থগুলো একটু দেখি। তার সাহিত্যকর্ম খুবই কম, বাট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্বপ্ন দর্শন, সঙ্গীত দশক, নিঃসর্গ সন্দর্শন, এরপর হচ্ছে বঙ্গসুন্দরী। বঙ্গসুন্দরী খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বন্ধু বিয়োগ, এরপর হচ্ছে প্রেম প্রবাহিনী, এরপর হচ্ছে সারদা মঙ্গল, এরপর হচ্ছে স্বাদের আসন। বুঝছেন? এবার আসেন, আমি যদি একটু গুরুত্বপূর্ণ, গুরুত্বের বিচারে যদি বলি, সবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বের বিচার বললে সারদা মঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট, বঙ্গসুন্দরী মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে স্বাদের আসন মোস্ট ইম্পর্টেন্ট, স্বপ্ন দর্শন, সঙ্গীত দশক, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি। সম্পাদিত পত্রিকা পূর্ণিমা, অবধ বন্ধু, সাহিত্য সংক্রান্তি মাসিক, যদি এই পত্রিকা থেকে তার প্রশ্ন কম আসে। আমরা একটু দেখি তার প্রথম গীতি কবিতা, গীতিকাব্য, সেটা হচ্ছে স্বপ্ন দর্শন। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বললে উত্তর হচ্ছে সারদা মঙ্গল, আর শেষ কাব্যগ্রন্থ হচ্ছে স্বাদের আসন। তাহলে প্রথম গীতি কবিতা গীতিকাব্য স্বপ্ন দর্শন, প্রথম কাব্যগ্রন্থ সারদা মঙ্গল, প্রথম সর্বশেষ কাব্যগ্রন্থ স্বাদের আসন। আর বিহারীলালের উপাধি, তাকে বাংলা গীতিকাব্যের জনক বলা হয়। আবার বলছি, বাংলা গীতিকাব্যের জনক। গীতিকাব্যের জনক, কাব্যের অনেক ধরনের টাইপ আছে, তার ভিতরে একটা হচ্ছে গীতিকাব্য। গীতি মানে হচ্ছে গান, গান গান টাইপ কাব্য আর কি। তো আবার বলছি, যদি বলা হয় বাংলা সাহিত্যে গীতিকাব্যের জনককে, এক কথায় উত্তর করবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে তিনি এতটাই গীতি কবিতার ক্ষেত্রে পাওয়ারফুল ছিলেন যে তিনি গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু। খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরুকে, উত্তর হচ্ছে বিহারীলাল। ওকে, আচ্ছা তো দেখেন আমরা একটু প্রশ্ন সলভ করি। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা, একদম এক বাক্যে উত্তর। এরপর হচ্ছে বাংলা গীতি কবিতার ভোরের পাখি কে? উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। নিঃসর্গ সন্দর্শন কাব্যগ্রন্থটি কার রচনা? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? শ্রেষ্ঠ কাব্য কোনটা বলেন? এটা সলভ করেন।
এখানে রয়েছে বন্ধু বিয়োগ, এরপর রয়েছে সারদা মঙ্গল, এরপর রয়েছে বঙ্গসুন্দরী, এরপর রয়েছে স্বাদের আসন। মনে তো কি হবে? কি হবে বলেন? ওকে, ভেরি গুড। আচ্ছা চলেন এরপর আমরা আরেকজন সাহিত্যিক পড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারও সাহিত্যকর্ম খুব কম। আচ্ছা, এখানে তিনি একজন মূলত ঔপন্যাসিক, এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। পথের পাঁচালী, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কি পথের পাঁচালী। এটি তার রচিত প্রথম এবং হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস। এটা বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়। বিশেষ করে এখানে আপনার এই দুটো চরিত্র মনে রাখবেন, অপু ও দুর্গা। এই পথের পাঁচালীর উপর ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে অনেক ছোট কাহিনী ধর্মী, হ্যাঁ, মুভি টাইপসের এগুলো চলে আসবে। তো বাংলা সাহিত্যের সারা জাগানো একটা উপন্যাস, একদম মানে আপনার যদি টপ লেভেলের উপন্যাসের কথা, যদি একদম মোস্ট পাওয়ারফুল এন্ড টপ লেভেল উপন্যাসের কথা বললে তার ভিতরে একদম প্রথম সারিতে, একদম প্রথম দিকে থাকবে, শীর্ষে থাকবে হচ্ছে পথের পাঁচালী। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ। অপু ও দুর্গা, ছোট ছোট বাচ্চারা তাদের বিষয়াদি, তারা ট্রেনে করে যাচ্ছে, এইসব বিষয় খুব চমৎকার, পড়ে রাখবেন। এটার কাহিনী বললে অনেক সময় লাগবে, আপনারা একটু যদি কারো জানার দরকার হয় জেনে নিন। বাকি ওভারঅল পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়, এটি বিভূতিভূষণের প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস, এটার চরিত্র হচ্ছে অপু ও দুর্গা। এছাড়া এটা অনেকগুলো ভাষায় এটা কি হয়েছে, এটা অনুবাদ হয়েছে। এরপর আসেন অপরাজিত। এরপর আমরা একটু দেখি যে দেবযান, আসনি সংকেত, এরপর হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেলটা খুব গুরুত্বপূর্ণ। অনুবর্তন, ইসামতি, অরণ্য, এখানে মিল অমিল, অরণ্য, অরণ্য উপন্যাস, ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অরণ্য সংস্কৃতি প্রবন্ধ আব্দুস সত্তার, অরণ্য জনপদ এটা হচ্ছে আব্দুস সত্তার। আচ্ছা, এরপর আছে গল্প গ্রন্থ। গল্প গ্রন্থের ভিতরে রয়েছে কি জন্ম মৃত্যু, নবাগত, মুখোশ ও মুখশ্রী, কুশল পাহাড়ি, এরপর হচ্ছে কিন্নর দল, মৌরি ফুল, পুঁই মাছ। এই যে পুঁই মাছ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ইউনিভার্সিটি, বেশ কিছু বাংলাদেশ এবং ভারতের ইউনিভার্সিটিগুলোতে এটা পাঠ্য থাকে এই গল্প গ্রন্থটা। তো এবং এটার এই যে বিখ্যাত এটার একটা চরিত্র রয়েছে খেন্তি, হ্যাঁ, এটাও পড়বেন। মেঘমল্লার, যাত্রা বদল, আমাটি বেপু, খুবই গুরুত্বপূর্ণ আমাটি বেপু এটা। এরপর হচ্ছে আহ্বান। আহ্বানটা খুব গুরুত্বপূর্ণ। আহ্বানটা এইচএসসির পাঠ্য বইয়ে পাঠ্য, আহ্বানটা এইচএসসির পাঠ্য বইতে এটা পাঠ্য রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। এখানে মূলত একজন বুড়ির ঘটনা বলেছে লেখক। তিনি গ্রামে গেলে একজন বুড়ি তাকে খুব আদর আপ্যায়ন করতো, হ্যাঁ, লেখককে গোপাল বলে ডাকতো। বিভূতিভূষণকে গ্রামে গেলে গোপাল বলে ডাকতো, ও মোর গোপাল বলে ডাকতো, এবং তার জন্য বিভিন্ন সময় দুধ নিয়ে আসতো, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফল নিয়ে আসতো, এই আর কি। আর তার আত্মজীবনীমূলক ত্রিনাঙ্কুর, এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। কিশোর পাঠ রয়েছে চাঁদের পাহাড়, এরপর রয়েছে মরণের ডঙ্কা বাজে, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। ভ্রমণ কাহিনীর ভিতরে রয়েছে অভিযাত্রী, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং তিনি রবীন্দ্র পুরস্কার পান। তো এইবার আমরা একটু দেখি যে তিনি তার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তিনি রবীন্দ্র পুরস্কার পান ইসামতি উপন্যাসের জন্য, এবং তার সাহিত্যিক ভাষা ছিল মধুর ও কাব্যধর্মী। তার প্রথম উপন্যাস পথের পাঁচালী। ইসামতি উপন্যাসের উপজীব্য বিষয় ইসামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবন কথা। তো বুঝতে পারতেছেন, পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে নদীর তীরবর্তী মানুষের গ্রামের, নদীর তীরবর্তী মানুষের জীবনকে কেন্দ্র করে, এরকম কিন্তু আরেকটা ইয়ে রয়েছে পদ্মা নদীর মাঝি। তো ইসামতিও এরকম একটা নদীর তীরবর্তী গ্রামের মানুষকে কেন্দ্র করে। পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় খণ্ড নাম অপরাজিত। এরপরে অনেকগুলো রয়েছে, হ্যাঁ, আরো কিছু ইনফরমেশন রয়েছে। ওভারঅল মোটামুটি এগুলো পড়লে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ যে বিষয় দিয়ে এগুলো হয়ে যাবে। কোনটি আঞ্চলিক উপন্যাস ভিত্তিক, তো এটা পারবেন। অরণ্যক। পথের পাঁচালী উপন্যাসের লেখককে, এটাও পারবেন। এখানে তিনটে প্রশ্ন আসে। অরণ্যক কার রচনা? এরপর বলছে অপরাজিত উপন্যাসের লেখককে। অপু ও দুর্গা চরিত্র কোন উপন্যাসের? বলেন তো, তিনটে প্রশ্ন সলভ করেন। স্যার বাদ দিন, নামাজ পড়ায় সময় দিন। আপনি কি জানেন আমি নামাজ পড়ছি না পড়ছি? বলেন তো। এমনও তো হতে পারে যে আমি ক্লাসটা শেষ করে নামাজ পড়বো,
অথবা আমি নামাজ পড়ে ক্লাস নিতে আসছি, তাই না? আপনাদের তো কোর্সের ক্লাস শেষ করতে হবে, সেটা একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তো খেয়াল করেন, যদি আজকে অনেকেই নামাজ কালাম পড়বে আমি জানি, বাট তবুও আমি আসলে যদি ক্লাসটা না নিতাম তাহলে দেখা যাইতো যে আমি আগে বলে দিলে হতো, বাট আগে বলা হয়নি, এই জন্য আমি ভাবছি যে নিয়ে নিই ক্লাস একটা, আশা করি সবাই মোটামুটি করতে পারে। আর তাছাড়া সেটা বুঝবোই কি আজকে আজকে যেই 5-6 জন ক্লাস করেন, যখন কোনো প্রবলেম থাকে না, আজকে তো আচ্ছা নামাজ কালামের একটা ব্যাপার আছে, বাকি নর্মাল দিনে তো আপনারা একই স্টুডেন্ট, তো যারা ক্লাস করে তারা আসলে করাই। এমন না যে আগে দেখছি যে আগে অনেক স্টুডেন্ট ক্লাস করতো 14-15 জন, আজকে হঠাৎ করে 5 জন 6 জন 7 জন চলে আসছে, তাই সবকিছু তো সেমই আছে, তাই না? আচ্ছা, তো এইগুলো পারবেন। এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে কি বলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এরপর হচ্ছে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সবই পারবেন। এটা হচ্ছে পথের পাঁচালী। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম শব্দ, এবং শব্দ আমি আবার বলছি 60% আপনি ভাষায় ভালো করে পড়বেন, গাইড বই যেটাই থাকুক ভালো করে পড়বেন। আর একটা মডেল টেস্ট বই বের হয়েছে আপনাদের জন্য, অর্থাৎ বাংলাটা আপনারা ঘরে বসে সময় দিয়ে, সেখানে বইটার উপর একটা রিভিউ দিয়েছি, তানভীর স্যার পেজে যাবেন, বইটা অর্ডার দিয়ে রাখবেন। গতকাল বইটা হচ্ছে প্রকাশিত হয়েছে, ঘরে বসে বসে মডেল টেস্ট দিতে পারবেন বাংলা। আজকের ক্লাসটা আমরা এইগুলো শিখলাম, এবং 3 জন সাহিত্যিক শিখলাম, বিভূতিভূষণ বিহারীলাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।